ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা অনেকের কাছে বেশ কঠিন লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করো না। আজকের এই ক্লাসে আমরা বায়ুমণ্ডলকে এমন সহজভাবে বুঝবো যে এরপর থেকে এটা তোমাদের কাছে জলের মতো সোজা মনে হবে। একবার ভাবো তো, আমাদের মাথার উপরে এই যে আকাশ, এটা কিন্তু শুধু একটা নীল চাদর নয়, এটা আসলে একটা বিশাল বর্ম, একটা অদৃশ্য ঢাল যা আমাদের সবাইকে রক্ষা করছে। চলো আজ এই বর্মটার আদ্যপান্ত জেনে নিই। বেশ, তাহলে চলো দেখে নিয়ে আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব আমাদের গ্রহের এই অদৃশ্য বর্মটা আসলে কি। তারপর আমরা দেখব সেই বর্মের মধ্যে একটা ছিদ্র বা ফুটো কিভাবে তৈরি হলো। এরপরে আমরা পৃথিবীর জ্বর মানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবো। আর সবশেষে আমরা ভবিষ্যতের শক্তি আর আমাদের কি করণীয় সেই বিষয়ে জানব। এই সূত্রটা মাথায় রাখলে পুরো ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। আমাদের প্রথম কাজ হল বায়ুমণ্ডলের স্তরগুলোকে চেনা। ঠিক যেমন একটা বিল্ডিংয়ে অনেকগুলো তলা বা ফ্লোর থাকে, আমাদের বায়ুমণ্ডলেরও কিন্তু এরকম বেশ কয়েকটা স্তর আছে, আর প্রত্যেকটা স্তরের কাজ কিন্তু আলাদা আলাদা। চলো তাহলে দেরি না করে স্তরগুলোর সাথে আলাপ করা যাক। দেখো, বায়ুমণ্ডলের মোট 5টা স্তর আছে। আমরা যেখানে বাস করি সেটা হলো সবচেয়ে নিচের স্তর, যার নাম ট্রপোস্ফিয়ার। মেঘ, ঝড়, বৃষ্টি এই সব কিছুই এখানে হয়। এর ঠিক ওপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা খুব শান্ত, তাই জেট প্লেনগুলো ওই স্তর দিয়ে যায়। এরপরে আছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর একদম শেষে এক্সোস্ফিয়ার, যেটা মহাকাশে মিশে গেছে। পরীক্ষার জন্য কিন্তু এই 5টা স্তরের নাম আর কোন স্তরে কি হয় সেটা মনে রাখা খুব জরুরি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা নিয়ে ছাত্রছাত্রীরা প্রায়ই ভুল করে। আমাদের সাধারণ ধারণা কি যে যত ওপরে ওঠা যায় তত ঠান্ডা লাগে, কিন্তু বায়ুমণ্ডলের ক্ষেত্রে এটা সবসময় সত্যি নয়। যেমন ধরো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও বাড়তে থাকে। কেন বলো তো? কারণ ওখানে ওজোন স্তর আছে, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি শুষে নেয় আর গরম হয়ে ওঠে। এই ব্যতিক্রমটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। চলো এবার আমাদের এই সুরক্ষার বর্মের একটা খুব মুখ্য অংশ মানে ওজোন স্তরের গল্পটা একটু শোনা যাক। আর সাথে এটাও জানব যে কি করে এই মজবুত বর্মের মধ্যেই একটা বড় ছিদ্র তৈরি হয়ে গেল। এই ওজোন স্তরটা কি? সহজ কথায় এটা হলো পৃথিবীর একটা প্রাকৃতিক ছাতা বা সানস্ক্রিন। আমরা যেমন রোদে বেরোনোর আগে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন মাখি, ঠিক তেমনি এই ওজোন স্তরটা পুরো পৃথিবীকে সূর্যের মারাত্মক ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রে থেকে বাঁচিয়ে রাখে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবো তো একবার, যদি ওজোন স্তর না থাকতো তাহলে সূর্যের ওই ভয়ঙ্কর রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়ত, আর তাতে জীবজগতের কি সাংঘাতিক ক্ষতি হতো। আর ডান দিকের ছবিটায় দেখো, ওজোন স্তর থাকার ফলে আমরা কতটা সুরক্ষিত। তাই বুঝতেই পারছো এই স্তরটা আমাদের জন্য কতটা দরকারি। তাহলে প্রশ্ন হলো, আমাদের এই রক্ষা কবচ বা ছাতাটায় ফুটোটা করল কে? দুঃখের বিষয় হলো, এর জন্য আমরা মানুষরাই দায়ী। আমাদেরই তৈরি করা এক ধরনের রাসায়নিক পদার্থ এই সর্বনাশটা ঘটিয়েছে। এই ক্ষতিকারক রাসায়নিকটার নাম হল সিএফসি, পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। একটা সময় এটা আমাদের বাড়িতে থাকা ফ্রিজ, এসি এইসব যন্ত্র থেকে প্রচুর পরিমাণে বেরোত। এই গ্যাসটা বাতাসে মিশে সোজা ওপরে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যেত, আর সেখানে গিয়ে ওজোন গ্যাসকে ভাঙতে শুরু করত। এর ফলেই ওজোন স্তরের সেই ভয়ঙ্কর ছিদ্রটা তৈরি হয়েছিল। আচ্ছা, ওজোন স্তরের ছিদ্র তো একটা বড় সমস্যা, কিন্তু আর একটা বড় সমস্যা আছে। এটা ছিদ্রের মতো নয়, বরং একটা মোটা কম্বলের মতো, যে কম্বলটা প্রয়োজনের থেকে অনেক বেশি গরম হয়ে উঠছে। গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি? খুব সহজ উদাহরণ দিয়ে বোঝায়। শীতের দেশে গাছপালা বাঁচানোর জন্য কাচের ঘর তৈরি করা হয়। কাচ সূর্যের আলো আর তাপকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু ভেতরের তাপকে সহজে বাইরে বেরোতে দেয় না। ফলে ঘরটা গরম থাকে। আমাদের পৃথিবীটাও ঠিক এই রকম একটা কাচের ঘরের মতোই কাজ করে। আমাদের বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এই গ্যাসগুলোই হল সেই কাচের দেওয়ালের মতো। এদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই গ্যাসগুলো স্বাভাবিক পরিমাণে থাকাটা পৃথিবীর জন্য খুব দরকারি। এরা না থাকলে পৃথিবীটা বরফের মতো ঠান্ডা হয়ে যেত, আমরা কেউই বাঁচতে পারতাম না। তাহলে সমস্যাটা হচ্ছেটা কোথায়?
সমস্যাটা হলো আমাদের কলকারখানা গাড়ি ঘোড়া এসবের জন্য এই গ্রিনহাউস গ্যাসগুলো প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি তৈরি হচ্ছে। ফলে বায়ুমণ্ডলে থাকা ওই প্রাকৃতিক কম্বলটা যেন আরও বেশি মোটা হয়ে যাচ্ছে আর পৃথিবীকে দরকারের চেয়ে বেশি গরম করে তুলছে। এই ঘটনাটাকেই আমরা সহজ কথায় বলি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই যে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর। সবচেয়ে বড় উদাহরণ হল উত্তর আর দক্ষিণ মেরুর বরফ খুব দ্রুত গলে যাচ্ছে, আর সেই বরফ গলা জল সমুদ্রে মিশে জলের স্তর বাড়িয়ে দিচ্ছে। এর ফলে সমুদ্রের ধারে থাকা নিচু দেশ বা শহরগুলো ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই যে এতগুলো পরিবেশের সমস্যার কথা আমরা জানলাম, এগুলো আমাদের একটা খুব জরুরি বিষয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। সেটা হলো ভবিষ্যতে আমরা শক্তি পাব কোথা থেকে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের শক্তির উৎস বদলাতে হবে। আমরা এতদিন ধরে কয়লা, পেট্রোল, ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে এসেছি। এগুলো একদিকে যেমন পরিবেশ দূষণ করে, তেমনি এগুলো পৃথিবীতে সীমিত পরিমাণে আছে, মানে একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাই এখন আমাদের এমন শক্তির কথা ভাবতে হবে যা পরিবেশকে দূষিত করে না আর যা কখনোই শেষও হবে না। যেমন ধরো, সূর্যের আলো থেকে পাওয়া সৌরশক্তি বা বাতাস থেকে পাওয়া বায়ুর শক্তি। ভবিষ্যতে শক্তি হিসেবে বিজ্ঞানীরা অনেক নতুন জিনিস নিয়ে গবেষণা করছেন। তার মধ্যে একটা খুব মজার জিনিস হল ফায়ার আইস বা মিথেন হাইড্রেট। নামটা শুনে বুঝতে পারছো? এটা দেখতে বরফের মতো, কিন্তু এতে আগুন জ্বলে। বিজ্ঞানীরা মনে করছেন এটা ভবিষ্যতে আমাদের শক্তির একটা বিরাট বড় উৎস হতে পারে, যদিও এটা নিয়ে এখনও অনেক গবেষণা চলছে। তাহলে আমরা বায়ুমণ্ডলের বর্মটা দেখলাম, সেই বর্মের ফাটল বা সমস্যাগুলো জানলাম, আর নতুন সমাধানের কিছু পথও দেখলাম। এই সব কিছুর পর আমাদের সামনে এখন একটাই বড় প্রশ্ন। শেষ কথা হলো, আমাদের এই বায়ুমণ্ডলীয় বর্মের ভালো মন্দ কিন্তু আমাদেরই হাতে। আমরা কোন পথে চলব সে সিদ্ধান্তটা আমাদের সবাইকে মিলিয়ে নিতে হবে। আশা করি আজকের আলোচনার পর তোমরা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভয় না পেয়ে ব্যাপারটা যদি বুঝে পড়ো, তাহলে পরীক্ষাতেও দেখবে খুব ভালো ফল করতে পারবে। সবাই ভালো থেকো।